ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে এবছর নতুন করে 30 লাখ মানুষ অতি দরিদ্র হতে পারে। সব মিলিয়ে এবছর অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 1,58,00,000-এ। প্রকৃত আয় হ্রাস এবং দুর্বল শ্রম বাজারকেই এর জন্য দায়ী করছে সংস্থাটি। এমন প্রেক্ষাপটে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে এই প্রতিপাদ্যে আজ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। প্রতি বছরই এভাবে মে দিবস আসে আর যায়। এ সময় মিলে মালিক ও সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় আসলে কতটা? তথ্যমতে 2023 সালের ডিসেম্বরে সরকার তৈরি পোশাক খাতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাড়ানোর নির্দেশনা দিলেও এখনো প্রায় 1/3 কারখানা তা বাস্তবায়নই করতে পারেনি। জানা গেছে পোশাক শিল্প খাত অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে থাকলেও বাংলাদেশের শ্রমিকদের মজুরি বিশ্বে সর্বনিম্ন। গত 21 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া শ্রম সংস্কার কমিশনের এক প্রতিবেদন বলছে বাংলাদেশের 22টি খাতের শ্রমিক এখনও আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে মজুরি পাচ্ছেন। এর মধ্যে অন্তত 18টি খাতে 1983 সাল থেকে আজ পর্যন্ত মজুরি পুনর্বিন্যাসই হয়নি। অনানুষ্ঠানিক খাতের 85% শ্রমিক এখনও ন্যূনতম অধিকার বঞ্চিত। আর পেট্রোল পাম্প, আয়ুর্বেদিক, ম্যাচ ইন্ডাস্ট্রি সহ আরও এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর 4 দশকেও হয়নি মজুরির কোনো পরিবর্তন। যাদের ঘামে গড়া আমাদের এই অর্থনীতি, সেই শ্রমিকরা আর কতদিন ন্যায্য মজুরির নির্দিষ্ট শ্রম ঘন্টা থেকে এভাবে যুগের পর যুগ বঞ্চিত হবেন? কবে, কিভাবে হবে এই শোষণের অবসান? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আজকে রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, আছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সভাপতি জলি তালুকদার এবং আছেন FBCCI এর সাবেক সভাপতি AK আজাদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। AK আজাদ, অনানুষ্ঠানিক খাতে শ্রমিক এবং সেই সংখ্যাটি আমি শুরুতেই বলছিলাম 85% বা 7 কোটি শ্রমিক। বাংলাদেশে যেখানে শ্রমজীবী মানুষ আছেন 8 কোটি, তার মধ্যে 7 কোটি শ্রমিক, তারা সবাই অনানুষ্ঠানিক শ্রমজীবীদের মধ্যেই পড়েন এবং পুরো 100%, 85%ই তারা। এবং তাদের মজুরি নিয়ে বা ন্যূনতম কোনো অধিকার নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার পরে এই 54 বছরে তেমন কিছুই অগ্রগতি আমরা দেখিনি। এমনকি তাদের কোনো আইনি সুরক্ষাও নেই। তারা আসলে ঠিক কি করবেন? 20 বছর, আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, 20 বছর একজন গাড়ি চালক যিনি একই মালিকের অধীনে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে পরদিন তাকে বলে দেওয়ার সুযোগ আছে আপনি কাল থেকে আর আসবেন না। ঠিক এভাবে চলতে থাকলে আসলে শ্রমজীবী যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, অর্থাৎ এই 85% যারা আছেন, তারা আসলে অর্থনীতিতে কিভাবে অবদান রাখবে, কিভাবে তাদের ঘামের মূল্য আমরা দিব? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রতি বছর 20 থেকে 22 লক্ষ তরুণ কর্মসংস্থানে আসে। এর মধ্যে আনুমানিক 8 থেকে 10 লক্ষ শ্রমিক বিদেশে যায়। এখন বিদেশে শ্রমিকের সংখ্যা প্রায় 1,20 থেকে 30-এর মধ্যে তারা বিদেশে আছে, কর্মরত আছে। এই 10 লক্ষ আর 12 লক্ষর মধ্যে 1,20,000 লোক সরকারি কর্মসংস্থান, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সরকারিতে কর্মসংস্থান। আর বাকিদের মধ্যে আমাদের প্রাইভেট সেক্টরে 8 থেকে 10 লক্ষ হয়, এমপ্লয়মেন্ট হয়। কিন্তু প্রাইভেট সেক্টরের গ্রোথ কয়েক বছর যাবৎ নেগেটিভ, যার কারণে এমপ্লয়মেন্ট হচ্ছে না। নতুন মেশিনারিজ আপনার অত্যাধুনিক ডিজিটালাইজড হওয়ার কারণে অনেক শ্রমিক বেকার হচ্ছে এবং বেকারত্বের হার বাড়ছে। যারা আপনি বলেন এই 85%, তারা যেমন কৃষিকাজে করে, নির্মাণ শ্রমিকের কাজ করে। এর মধ্যেই যেমন আপনার কৃষিকাজে তাদের কিন্তু সিজনাল, তারা ইয়েটা পায়, মজুরিটা পায় বা কর্মসংস্থান পায়, বাকি সময়টা তারা বেকার থাকে। নির্মাণ শ্রমিকরাও কিন্তু সব সময় যখন সরকারি কনস্ট্রাকশনের কাজ হয় বা বেসরকারি কনস্ট্রাকশনের কাজ হয়, এই সরকারের পরিবর্তনের পরে নতুন সরকারে আপনি জানেন অর্থনীতিতে একটা স্থবিরতা আসছে এবং অনেক টাকা বিদেশে পাচার হয়ে গেছে, অনেক ডলার চলে গেছে, যার কারণে কিন্তু স্থবির অর্থনীতি। কিন্তু কথা হলো যে স্থবিরতা এখন হলো, স্বাধীনতার 50 বছরে কেন এই 85% লোক বেকার, এটা বলতে পারেন। আপনি বলতে পারেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য। একটা শাসক আমাদের দরকার, ডেমোক্রেটিক ডিক্টেটর আমাদের দরকার ছিল, সেটা অ্যাবসেন্ট, যেটা এসেছিল সিঙ্গাপুরে। আজকে সিঙ্গাপুরকে দেখেন কোথায় নিয়ে গেছে। সিঙ্গাপুর আজকে খুব বেশি দিন হয় নাই,
আজকে সিঙ্গাপুর কোথায় গেছে, মালয়েশিয়া কোথায় গেছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন সরকার পরিবর্তন হচ্ছে, কংগ্রেস গিয়া আজকে বিজেপি এসছে, কিন্তু তাদের কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমার দেশে দুর্ভাগ্যজনক হলেও স্বাধীনতার পরে এক সরকার আসলে সে পরবর্তী সরকার ওইটাকে বন্ধ করে দেয় আগে। এই কনস্ট্রাকশনই হোক আর যে কোনো নীতিমালায় হোক, সাধারণত দেখা যাচ্ছে কিছু ফান্ডামেন্টাল প্রজেক্ট ছাড়া বাকি প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়ে, যার কারণে কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে না। আজকে এক সময় আমাদের কৃষি নির্ভরশীল দেশ ছিল, আমাদের আয়ের প্রধান উৎস ছিল কৃষি। আজকে সেখান থেকে চলে গেছে সার্ভিস সেক্টর। আমার জিডিপির আর 54% কিন্তু কন্ট্রিবিউশন রাখে সার্ভিস সেক্টরে। তো এই 54% সার্ভিস সেক্টর, তারপরে 35 থেকে 35% ম্যানুফ্যাকচারিং, আর বাকিটা এগ্রিকালচার এখন 15 থেকে 18-র মধ্যে চলে আসছে এগ্রিকালচার। তাহলে এই যে সার্ভিস সেক্টর আজকে ইকোনমিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রাখে, তাই এই সার্ভিস সেক্টর মানে কি? টেলিকমিউনিকেশন, হোটেল, রেস্তোরাঁ, এই কনস্ট্রাকশন, টেলিকমিউনিকেশন, সমস্ত কিছু, পরিবহন, সব কিছুর কন্ট্রিবিউশন রাখে সার্ভিস সেক্টর। আর এই সার্ভিস সেক্টরটা টোটালি ডিপেন্ডেন্ট অন ম্যানুফ্যাকচারিং। যে ম্যানুফ্যাকচারিং যদি না আগায়, শিল্প যদি না হয়, কর্মসংস্থান যদি না হয়, তাহলে আপনার বেকারত্বর হবে না, অবসান হবে না। এই জন্যে আমার দরকার শিল্পায়ন, এই জন্য কৃষিতে আমার দরকার আরও আধুনিকায়ন। তাহলে কিন্তু একে আজ যারা কাজ করছেন ইতিমধ্যে, তাদেরকেও কি আমরা তাদের ন্যায্য পাওনাটা দিতে পারছি? সেই বাংলাদেশের সর্বনিম্ন মজুরি এখনো। আজকে একজন বলছিলেন, এফবিসিসি এর প্রাক্তন সভাপতি, উনি এগ্রিকালচার করছিলেন, উনি বলছিলেন আমার প্রতি মন ধান উৎপাদন করতে 1150 টাকা খরচ হয়েছে। এই 1150 টাকা খরচ, কিন্তু আমি বিক্রি করতেছি 950। তার মানে 200 টাকা তার ভর্তুকি হচ্ছে পার মনে ধান উৎপাদন করতে গিয়ে, সে বলল। তাহলে একটা এগ্রিকালচার, সে কিন্তু যিনি কৃষি চাষ করেন, সে নিজে যেহেতু পরিশ্রম করেন, সে সার্ভাইভ করে আসেন, কিন্তু তার ন্যায্য মূল্যে তিনি পান না। এর যে মধ্যস্বত্বভোগীরা এই সুযোগটা নেয়। আপনার একজন পাট যিনি উৎপাদন করেন, যিনি ধান উৎপাদন করেন, তিনি করেন কি সিজনের সাথে সাথে তাকে বিক্রি করতে হয়, কারণ তার সে ধানের উপর নির্ভরশীল, চালের উপর পাটের উপর নির্ভরশীল। আর মধ্যস্বত্বভোগীরা ওইটা কিনে ওটা মজুত করে তারপর একটা পর্যায়ে যখন দাম বৃদ্ধি পায় তখন সে বিক্রি করে। কৃষক কিন্তু এই ন্যায্য মূল্যটা পায় না। আজকে আপনি কোথায় বলবেন? এই যে সে কলকারখানা ছাড়া, শিল্পায়ন ছাড়া, এই বেকারত্ব, এই যে 85% লোকেরা আপনি কোথায় নির্ভর করবেন বলেন? আজকের ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোচ্ছে, ডাক্তার বেরোচ্ছে, কোনো কর্মসংস্থান নাই। কারণ কর্মসংস্থান তখনই হবে যখন আমি দেশে শিল্পায়ন করতে পারবো। ভালো ভালো বিশ্ববিদ্যালয় হতে পাশ করে বেরোচ্ছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নাই। আমার দেশে আজকে প্রায় 4 থেকে 5 লক্ষ বিদেশি যারা কাজ করছে। আমাদের শ্রম বাজেটটা অনেকে বিদেশিদের হাতেও চলে যাচ্ছে, সেটি নিয়েও এক ধরনের অভিযোগ আছে। জলি তালুকদার, আপনার কাছে আসতে চাই। গার্মেন্টস কারখানা, গার্মেন্টস শিল্প বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি। সেই জায়গাটিতে আপনি নিশ্চয়ই জানেন, তাও আমি আসলে একটু বলতে চাই, 2023 সালে ডিসেম্বরে তৈরি পোশাক খাতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাড়ানোর নির্দেশনা দেওয়া থাকলেও এখনও প্রায় 1/3 কারখানা সেটি বাস্তবায়নের পথেই হাঁটেনি। যারা হেঁটেছেন তারাও আসলে কতখানি বাস্তবায়ন করতে পেরেছেন সেটি নিয়েও প্রশ্ন আছে। এবং সেই মজুরি কাঠামো অনুযায়ী যদি আমি বলি, ইপিজেড এলাকার বাইরে একজন শ্রমিকের ন্যূনতম মজুরি 12,500 টাকা, ইপিজেডে কর্মরতদের জন্য 12,800 টাকা। আমি যদি ধরে নিই একজন গার্মেন্টস শ্রমিকের বাড়িতে 4 জন সদস্য আছেন, তাহলে সেই 4 জনের প্রত্যেকের জন্য মাত্র 3,000 টাকা বরাদ্দ 30 দিন চলার জন্য। এটিকে কিভাবে আসলে আমরা জাস্টিফাই করব? প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে মহান মে দিবস, আপনাদের মাধ্যমে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই যে শ্রমিকদের মজুরিটা নির্ধারণ করা হয়েছে, সেটা তো আমরা প্রত্যাখ্যান করেছি সাথে সাথে, আপনারা জানেন সেটা। আমরা 25,000 টাকা তখন দাবি করেছিলাম। বাংলাদেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে, বাংলাদেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই, যেটা আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। এবার শ্রম কমিশন কিন্তু সেটা উল্লেখ করেছে, যদিও এই দাবিটা আমাদের দীর্ঘদিন ধরে ছিল। আপনি এর আগে আজাদ ভাইকে যে প্রশ্নগুলো করেছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, যদিও আমাদের দেশে জাতীয় ন্যূনতম মজুরি একটা থাকতো, যেটা এখন আমরা 30,000 টাকা দাবি করছি, তাহলে কোনো সেক্টরে, যেসব সেক্টর একেবারে দারিদ্র্য সীমার নিচে তারা মজুরি পাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিবেচনা করতে হইতো কত মজুরি দিতে হবে। আর আমাদের দেশে অন্তত পক্ষে 46টা সেক্টরের মধ্যে কিছু সেক্টরে হচ্ছে 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করা বা মজুরি কাঠামোটা চেঞ্জ করা হয়, কিন্তু অধিকাংশ সেক্টরে কিন্তু রিভাইজ করা হয় না মজুরি। ফলে এই যে হচ্ছে না, আমাদের 46টা সেক্টর আছে, সেইটা তো হচ্ছে দেখার দায়িত্ব কার ছিল। একটা হলো সরকারের দিক থেকে,
আরেকটা হলো মালিকদের দিক থেকে। আবার শ্রমিকের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো সেইগুলো নিয়ে দীর্ঘদিন কথা বলছে। এখন আমরা যদি আসি যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর, যারা সবচেয়ে বেশি রপ্তানি আয় করে, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই সেক্টর যদি হয় গার্মেন্টস সেক্টর, সেই সেক্টরের শ্রমিকদের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, আপনি নিজেই বললেন এখনও অনেকগুলো কারখানাতে হচ্ছে, এটা বাস্তবায়ন হয়নি। এখন যদি এই কথাটা আমি বলতাম, আজাদ ভাই রেগে যেতেন। এবং আমরা যখন বলি এটা রাস্তায়, তখনই আমাদের বিরুদ্ধে কথা বলা হয় যে আমরা কেন এই কথাগুলো বলছি। অনেক ফ্যাক্টরিগুলোতে হচ্ছে যে বাস্তবায়ন হয় না, সেটা তো দেখার দায়িত্ব সরকারের দিক থেকেও থাকে। সরকার ডাইভ যেভাবে সেটাকে দেখার কথা ছিল সেটা কিন্তু দেখে না। ফলে হয় কি, অনেক সময় আমরা দেখি যে মালিকদের পক্ষে রাষ্ট্রের ভূমিকাটা থাকে এবং শ্রমিকদের পক্ষে রাষ্ট্রের ভূমিকাটা কম থাকে। এখানে আমি আমার নিজের একটা পয়েন্ট এখানে আপনার এখানে যুক্ত করতে চাই। আমি আজকে 1886 সালের দিকে যদি তাকাই, আপনি দেখবেন 1886 সালে মে দিবসের ঘটনাটা আসলে কি। মে দিবসের ঘটনাটা ছিল হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে সেখানে হামলা হয়, পুলিশ গুলি করে হত্যা করে, তারপরে আবার সেটা সমাবেশ ডাকা হয়। এবং আপনারা জানেন সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন সমাবেশ ডাকা হয় সেটাকে ধরে আবার মামলা হয় এবং মামলার মধ্যে বিচারের একটা প্রহসন হয়। 4 জন শ্রমিক নেতাকে হচ্ছে ফাঁসিতে ঝুলানো হয়, একজন শ্রমিক মানে জেলখানার ভিতরেই নেতা হচ্ছে জেলখানার ভিতরেই মারা যান। আজকে যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে দেখি, আমি 23 সালে যে মজুরি আন্দোলন হলো আর কি, আপনারা দেখবেন নভেম্বর ডিসেম্বরে ফেসিবাদী সরকারের সময়ে যে মজুরি আন্দোলনটা হলো, সেইখানে 4 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এবং শ্রমিককে হত্যা করার পরে যে মামলাগুলো হয়েছে এটা শ্রমিকের বিরুদ্ধেই হয়েছে। এবং এই যে আমরা তখন থেকে বলতেছি যে যারা শ্রমিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করো, তাদেরকে শাস্তির আওতায় আনো, সেই সব পুলিশ কেন এই ধরনের ঘটনা ঘটালো, সেটা কিন্তু আগের সরকার তো একটা ফেসিবাদী সরকার ছিল। এই শ্রমিকরা গণ-অভ্যুত্থানের মধ্যেও জীবন দিয়েছে। গণ-অভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি দেখি, যখন হচ্ছে আমরা দেখি যে আগের সরকারের সাথে সম্পৃক্ত যেসব মালিক ছিলেন, বিভিন্ন এমপি মন্ত্রী ছিলেন, তাদের কারখানাগুলোতে যখন ব্যাপকভাবে ঝামেলা হচ্ছে, তখন আমরা সরকারের প্রতি একটা কোঅপারেশন মনোভাব নিয়ে, আমরা একটু সহযোগিতামূলক মনোভাব নিয়ে ওনাদের সাথে আমরা মিটিং করেছি, সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু সরকার কি করেছে? এই জায়গাটিতে আমি এইচএম শফিকুজ্জামান আপনার কাছে আসতে চাই। যে কোনো ধরনের আসলে এই ধরনের ইস্যুতে সরকারের প্রতি সবচেয়ে বেশি সমালোচনার জায়গাটা তৈরি হয়। একটা অভিযোগ করেছেন জলি তালুকদার, মালিকদের পক্ষে রাষ্ট্র সবসময় ভূমিকা পালন করে, শ্রমিকদের পক্ষে করে না। সুপারিশ কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে শ্রমিকদের সংগঠন করার অধিকার নিশ্চিত করতে হবে, তাদের দর কষাকষি করার প্রক্রিয়াও যেন আরো সহজ হয়। এবং নানানভাবে আমরা দেখেছি আসলে নানান সময়ে শ্রমিকদের নানান রকমের আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু পদক্ষেপগুলো আসলে আমরা দৃশ্যমান হতে দেখি না কেন? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের যারা দর্শকরা দেখছেন মে দিবসে, এবং যে শ্রমিকরা আত্মহত্যা দিয়েছে এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং সকল শ্রমিকদের আজকে মে দিবসের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এখনও তাদের দাবির জন্য এখন আন্দোলন করছে 53 বছরের একটি স্বাধীন দেশে। এবং আজকের যে মে দিবসের আমাদের সরকারিভাবে আমরা যেটা পালন করেছি, তার সাথে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও পালন করেছি, অর্থাৎ আমাদের সেফটি ইস্যুগুলো নিয়েও আমরা একই দিনে উদযাপন করলাম। এবং সেখানে মাননীয় চিফ অ্যাডভাইজার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তিনি উপস্থিত ছিলেন এবং আমরা এটি সারা দেশে পালন করেছি। এখানে যে জিনিসটা আজকের প্রতিবাদ্যটা একটু যদি আমি বলি, সেটি হলো যে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নূতন করে। আসলে 5ই আগস্টের পরে আমাদের এখানে যে বিষয়গুলো ছিল, এখানে শ্রমিক নেত্রী আছেন, মালিক পক্ষের একজন প্রতিনিধি আছেন, বিশেষ করে আজাদ ভাই তো এফবিসিসিআইর প্রেসিডেন্ট ছিলেন, বিজেপিতেও ছিলেন এবং তিনি আসলে একজন বড় গার্মেন্টস ফ্যাক্টরি ওনার আছে। এইখানে যে জিনিসটা হলো যে এইখানে যে আমরা বসেছি এইটাই কিন্তু একটা মডেল, অর্থাৎ এখানে সরকার, এখানে শ্রমিক পক্ষ, এখানে মালিক পক্ষ। এবং আমাদের যে আইএলওর যে মডেলটা সেটা হলো টিসিসি বলে, ট্রাইপার্টিট যে কনসেপ্ট। এবং সেখানে এবারে আমরা একমাত্র এবারই বলবো যেখানে আমাদের টিসিসিতে 20 জন শ্রমিক লিডার থাকেন, 20 জন মালিক পক্ষের থাকেন এবং 20 জন আমাদের সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার লোকজন থাকেন। এবং এখানে জলি তালুকদার জানেন যে এইবারে এত গণতান্ত্রিকভাবে হয়েছে, অর্থাৎ আমরা একটা সার্চ কমিটি করে এবং সবার শ্রমিক লিডারদের মতামত নিয়ে কিন্তু আমরা এটা করেছি। এবং এখানে মালিকরা যেটা আছে, যেটা দূরত্বের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু আমাদের যে মেসেজ সেটা কিন্তু দূরত্ব ঘোচানোর জন্যই। এবং এটা কিন্তু আমরা এইভাবে বসেছি, যেমন আমাদের সেই একইভাবে আমাদের যে শ্রম কমিশন, সেই শ্রম কমিশনে মূলত প্রথমে ছিল শ্রমিকদের প্রতিনিধি বেশি ছিল 9 জন, এবং পরে মালিক পক্ষ থেকে বলা হওয়ার পরে আমরা তখন কিন্তু এই শ্রম কমিশনটা কিন্তু সবচেয়ে বড় কমিশন, সেখানে 19 জন সদস্য, টোটালি একটা ব্যালেন্স সদস্য।
অর্থাৎ এই জন্য ব্যালেন্স করা হচ্ছে যে মালিক এবং শ্রমিককে কোনোভাবে আসলে দূরত্বটা তৈরি করা হয়েছে, সেই দূরত্বটাকে আমরা যাতে গুছিয়ে আনতে পারি একই জায়গায়, অর্থাৎ মালিক বাঁচলেই কিন্তু শ্রমিক বাঁচবে, বা শ্রমিক বাঁচলেও কিন্তু মালিক বাঁচবে। এইখানে যে ইস্যুটা আসছে, যেমন কিছু বোধহয় তথ্যগত বিষয়ে আমাদের একটু আলোচনা করা হবে, এবং আমি আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। ন্যূনতম মজুরি গার্মেন্টস সেক্টরে 2023 ডিসেম্বরে করা হয়েছে। উনি যে ইনফরমেশন দিয়েছেন আমি এটা বিশ্বাস করি না, আমি জানি না আপনার ইনফরমেশন কি, 1/3 জায়গায় নাকি ন্যূনতম মজুরি এটি বাস্তবায়ন হয়নি। এই কথাটা আমি জানি না, এগুলোতে কিন্তু ভুল মেসেজ যায়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে গার্মেন্টসগুলো আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস, সেখানে 100% ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেছে। এটা কিন্তু ন্যূনতম মজুরি। এখানে আজাদ ভাই আরও ভালো বলতে পারেন, ওনার যে গ্রুপটা চালাচ্ছেন সেখানে একজন শ্রমিক কতটুকু টেক হোম নিয়ে যায়। জলিয়াপা তারা বলবেন, শ্রমিক নেত্রী তাদের তো শ্রমিকদের কথা বলবেন, কিন্তু এখানে যে জিনিসটা হলো যে আমরা সরকার আমাকে মালিককে যেমন প্রোটেকশন দিতে হবে, শ্রমিকের অধিকারও সেভাবে দিতে হবে। সেই শ্রমিকের অধিকারগুলো কি? সেখানে এই তথ্যটি কিন্তু ভুল নয়। সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে সেই গবেষণার সোর্সটা কি? স্টিচ নামক একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে পরিচালিত একটি গবেষণা। সেই গবেষণা কি সরকারকে দিয়েছে বা সেই নিয়ে কোনো ডিবেট হয়েছে? আমি জানি না, আজাদ ভাই আপনি বলতে পারবেন যে 1/3 নাকি গার্মেন্টসে নাকি ন্যূনতম মজুরি। আমার জানা নাই। আপনি বলবেন যে আসলে কতটুকু। আমি এখন একটা জিনিস কি এখানে আজকে মূল আলোচনাটা কি, আপনার ইনফর্মাল সেক্টর কেন হচ্ছে, সেটি হলো যে আমাদের যে এখানে যে ইনভেস্টমেন্ট, আপনি সত্যিকার অর্থে ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। আর এমপ্লয়মেন্ট জেনারেটের জন্য যেটা হলো যে আমাদের অর্ধেক লোক প্রায় 1 মিলিয়ন প্লাস এখানে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর ওনাদেরকে এখানে কিন্তু অ্যাবজর্ব করছে। সেই মার্কেটটা কি আমার আছে, এইখানে মালিকদের সমস্যা আছে। কিন্তু এটাও তো সত্য, অনেক ক্ষেত্রেই তো আপনার ফ্যাক্টরিগুলো চালানো যাচ্ছে না। কী কারণে? গ্যাসের চাপ নেই। এটা তো আমাদের একটা জাতীয় সমস্যা। তারপরে ধরেন আজকে যে শ্রমিক আন্দোলনগুলো যেটা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে 3 বছর আগে আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। জলিয়াপাড়া আন্দোলন করছেন, জ্বালাও পোড়াও হচ্ছে, শ্রমিকরা আপনার আগুন দিয়ে অন্য ফ্যাক্টরিগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমি এখানে একটু আসি, এটা বলার দরকার আছে, সবার জানার দরকার আছে। আপনি যে ফ্যাক্টরিগুলো আপনার ভালোভাবে চলছে, যেটা আমাদের এক্সপোর্ট আর্নিং, একটা ফ্যাক্টরিতে 3 বছর আগে বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা গিয়ে আশেপাশের 10টা ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে। এআরটিতেই আমি আসতে চাই। তবে একে আজাদ, এই যে আসলে গার্মেন্টস খাত নিয়ে আমরা কথা বলছি, একটি বড় অংশ তো আসলে এই খাতের সাথে জড়িয়ে আছে। প্রায়শই দেখা যায় তারা আসলে রাস্তায় নামছেন, নানান কারণে আন্দোলন করছেন, তাদের মজুরি পরিশোধ করা হচ্ছে না, ঈদে তারা বোনাস পাচ্ছেন না, ঈদের ছুটি বৃদ্ধির জন্য আজকে আমরা দেখেছি যে সমাবেশ হয়েছে, সেখানে তারা সেই দাবিও করেছেন। মজুরির দাবি তো তারা প্রতিনিয়তই করছেন। কিছুদিন পর পর এক ধরনের অস্থিরতা দেখা যায়। এগুলো আসলে কমিয়ে আনার জন্য মালিক পক্ষের সাথে শ্রমিকদের অনেক সময় আমরা দেখেছি আলোচনায়ও বসতে, তো সেই আলোচনার ফলাফলটা আসলে কি হয়? আমি আপনার তো নিবে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 প্রাথমিকতে রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি25 প্রাথমিকতে রাজকাহনে। একে আজাদ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যেই সময়টাতে আসলে আমরা শ্রমিক মালিক এক হয়ে দেশ গড়ার কথা বলছি, সেই মে দিবসে দাঁড়িয়ে আমরা প্রায়শই দেখছি যে গার্মেন্টস শ্রমিক যারা আছেন তারা নানান দাবি দাওয়া নিয়ে প্রায়শই তাদেরকে আন্দোলন করতে দেখা যায়। তাদের মজুরি নিয়ে তারা আন্দোলন করছেন, ঈদের বোনাস নিয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, এমনকি ঈদের ছুটিটা নিয়েও তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। মালিক পক্ষের সাথে প্রায়শই তাদেরকে আমরা আলোচনায় বসতে দেখি, এমনকি সরকারি পর্যায়ে যারা থাকেন তাদের সাথেও আলোচনায় বসতে দেখি। সেখান থেকে আসলে কোনো ফলাফল কেন আসে না? কেন বারবার তাদেরকে রাস্তায় নামতে হয়? দেখুন, এখানে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ, যুক্তিসঙ্গত কারণ। একজন শ্রমিক সে একটা মেসে থাকে বা বাসা ভাড়া করে থাকে, মাস গেলে তাকে বেতন দিতে হয়। সে একজন শ্রমিক, সে অনেক সময় বাকিতে সে গ্রোসারি করে, মাস গেলে তাকে দিতে হয়, ওই টাইমলি দিতে হয়। তার বাচ্চাদের স্কুলের টাকা দিতে হয়, তার টিফিন বিল দিতে হয়, তার সব কিছু মিলেই কিন্তু এই বেতনের উপর সে নির্ভরশীল। অনেক ফ্যাক্টরি আছে সে কিন্তু মাস গেলে বেতনটা দিতে পারে না, 1 মাস 1.5 মাস বাড়িওয়ালাদের নামাই দেয় বাড়ির থেকে, তার তালা মেরে রাখে। তখন একটা শ্রমিক বিক্ষুব্ধ হয়ে যায়, তখন সে কিন্তু করে, এটা যুক্তিসঙ্গতভাবেই সে করে। কিন্তু এখন দেখা যাবে মালিকটা কেন দিল না, এটাও কিন্তু শ্রমিক তখন বুঝতে চায় না। কারণ একটা মালিকের হয়তো অর্ডারটা তার ক্যান্সেল হয়ে গেছে, অর্ডারটা টাইমলি দিতে পারে নাই, বা কোয়ালিটি খারাপ হয়েছে, বা যে কোনো ডিসকাউন্ট চেয়েছে সে দিতে পারে নাই, মালিকটা পারে নাই, বা অন্য কোনো একজন মালিকের ব্যাংকে টাকা থাকলে সে দেবে না। এই ধরনের আমার আজকে 40 বছরের অভিজ্ঞতা আমি দেখিনি যে একজন মালিক তার ব্যাংকে টাকা আছে অথচ শ্রমিকের পাওনা দিচ্ছে না। এটা কিন্তু উভয় কারণে, একটা শ্রমিক
যখন তার ন্যায্য মূল্য পায় তখন সে একটা কারণ। একটা সময় ছিল কি আজাদ সবাই বলার চেষ্টা করতেন যে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদেরকে নিজেদের মতন করে ব্যবহার করছেন, এখন তো আসলে আমরা অন্তর্বর্তী সরকারের সময়টাতে আছি। আমি একটার পর একটা এখন কি সমাধান সম্ভব? আমি আসছি, আপনার আগের প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে নিই। এটাগুলো একটা। দ্বিতীয়, কেন গোলমাল হয়, ভালো ভালো ফ্যাক্টরিতে গোলমাল হয় কেন? এই বললেন যে এটা গেল যে একটা শ্রমিক তার টাইমলি বেতন পায় নাই। অনেক ফ্যাক্টরি আছে টাইমলি বেতন পাচ্ছে এবং ভালো বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, এক্সট্রা কাজ পাচ্ছে, 25 থেকে 30,000 টাকা মিনিমাম পাচ্ছে সেই সব ফ্যাক্টরিতে করে। কারণ ওই সব ফ্যাক্টরিতে সাথে জুট ব্যবসা, মনে করেন লেফট ওভার যে মালামাল থাকে সেই মালামালটা অলমোস্ট 1/3 প্রাইসে স্থানীয় কিছু জুট ব্যবসায়ীরা নিতে চায় এবং তারা রাজনৈতিক লোকদেরকে ব্যবহার করে ওইসব ফ্যাক্টরিতে গোলমাল করছে, শ্রমিকদেরকে ব্যবহার করছে। একজন শ্রমিক কিন্তু তার বাড়ি বিভিন্ন জায়গা, রংপুর, দিনাজপুর, নোয়াখালী, কুমিল্লা বা সিলেট থেকে সে ঢাকায় মেসে থাকে, ওই এলাকা সে কিন্তু টোটালি তার বাড়ি এলাকা আছে অনেক সময় সে জিম্মি বা স্থানীয় নেতাদের কাছে সে জিম্মি। ওই নেতারা তারা যদি সে গোলমাল না করে বা তাদের কথা না শুনে রাতে গিয়ে তাদেরকে মারধর করে, তাদেরকে এইসব কাজ করতে বাধ্য করায়। এইসব কারণেও অনেক সময় অনেক ফ্যাক্টরিতে ভালো ভালো ফ্যাক্টরিতে গোলমাল হচ্ছে। তো সেই কারণে আমি মনে করি আমাদের এই যে শ্রম সচিব সাহেব আছেন, উনি অত্যন্ত একটা বিচক্ষণ লোক। উনি কিন্তু অনেক সময় এই শ্রমিক আন্দোলনের সময় উনি কিন্তু বুঝতে পেরেছেন, যারা এর মধ্যে সম্পৃক্ত তারাই বুঝতে পারেন। অনেক সময় যারা সম্পৃক্ত তারা কিন্তু বুঝতে পারেন না যে কী কারণে মালিকদের দোষ দিয়ে দেয়। কারণ জলিল তালুকদাররা শ্রমিকদের পক্ষে কথা বলে, যা শ্রমিক নেতা মনে করে যে মালিকরাই বুঝি খারাপ, কিন্তু মালিকরা যে টাইমলি বেতন দিচ্ছে সেই সব ফ্যাক্টরিতে খারাপ। যখন এই যে আমাদের সেনাবাহিনী ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা যেভাবে এবার কাজ করছে সরকার, তারা কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত না থাকলে বুঝতে পারতো না যে মালিকরা টাইমলি বেতন দিচ্ছে, বোনাস দিচ্ছে, সব দিচ্ছে, তারপরে করে কেন? কারণ ওই স্থানীয় লোকদের কারণে। তবে এখন এই সেক্টরটা শান্ত আছে, শ্রমিক নেতৃবৃন্দ এই জলিল তালুকদার আমাদের সাথে ছিল, তারা বুঝতে পেরেছে যে কিছু স্বার্থান্বেষী মহল এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য শ্রমিকদেরকে ব্যবহার করছে, এই ব্যবসাটা অন্য দেশের চলে যাওয়ার জন্য ব্যবহার করছে। তখন তারা কিন্তু মালিকদের সাথে একত্রে কাজ করেছে। এখন আমি মনে করি যে সমস্যাগুলো এখন দেখছেন এই সরকার, যে কথাটা আপনি পরে আমাকে যে প্রশ্নটা করলেন, এখন তো একটা সরকার স্টেবল গভর্নমেন্ট সব কিছু, এখন হচ্ছে অনেক ফ্যাক্টরির সক্ষমতা নাই, যে বেতন বৃদ্ধি পেয়েছে, হাজিরা বোনাস বেড়েছে, অনেক ফ্যাক্টরি সেইভাবে। কারণ যেমন আমার ফ্যাক্টরিতে আমি বলি, আমার ফ্যাক্টরিতে কী হয়েছে, প্রতি পিস গার্মেন্টসে 9 সেন্ট করে প্রাইস কমে গেছে, আর আমার 23% আমার খরচ বেড়ে গেছে, 23% খরচ বেড়ে গেছে। আর তাহলে আমার ওখানে 9 আর 23, এই 9 আর 23 কত মাঝে যে ফারাক, সেটা একটা বড় ফারাক। সেখানে আসলে মালিকদের অনেকটাই, আমি কিন্তু এখনো প্রতি মাসেই আমি এখানে একটু এইচএম শফিকুজ্জামান আপনার কাছে আমি আসতে চাই। এই যে আসলে আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কথা বলছি, শ্রম সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি বলেছেন শ্রম অধিদপ্তর শ্রমিকদের নিবন্ধন করবে, এটা হলে গৃহকর্মী থেকে সব ধরনের শ্রমিক স্বীকৃতি পাবেন, তারা শ্রম আইনের সুবিধা পাবেন। আদৌ পাবেন কিংবা পেলে আসলে কবে পাবেন? প্রথমত আমাদের 75 মিলিয়ন কিন্তু শ্রমিক, 7.5 কোটি শ্রমিক। এই 7.5 কোটি শ্রমিকের মধ্যে মাত্র 15% শ্রমিক এই আরএমজি সেক্টর সহ কিছু সিলেক্টিভ সেক্টর হলো আপনার ফর্মাল সেক্টর। এর বাইরে যেটা বড় অংশ, যেটা আপনার এর মধ্যে আলোচনায় আসছে, আমাদের নির্মাণ শ্রমিক আছে, কৃষি শ্রমিক একটা বড় একটা অংশ আছে, গৃহকর্মী হোম বেসড ওয়ার্কার আছে। এখন এদেরকে ইটভাটায় কাজ করে, তো এদেরকে কীভাবে নেটের মধ্যে আনার, সেটি হলো যে প্রথম যে জিনিসটা হলো যে আমাদের এটিকে তো ফর্মাল সেক্টর করতে হবে। আমরা শুধু ন্যূনতম মজুরি সেটা আমরা দিচ্ছি হলো ফর্মাল সেক্টরকে, এবং এই ফর্মাল সেক্টরগুলো কিন্তু সেখানে তারা আমাদের যেগুলো সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো আমার দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ যে আমাদের যেমন আরএমজিতে যারা আছেন তারা সেন্ট্রাল ফান্ড আছে, সেখান থেকে যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, লে অফ ঘোষণা করে, আমরা সাপোর্ট দিয়ে আসছি। এবং ইদানিংকালে তো আমরা একদম সরকারের পক্ষ থেকে সরাসরি আমরা লোন দিয়েছি, যেটি কিন্তু নজিরবিহীন। এখন ইনফর্মাল সেক্টরগুলো যেটা আমাদের শ্রম কমিশনের রিপোর্টে আসছে, এটি কিন্তু ওভারনাইট, যদি আপনি বলেন যে আগামীকালকে এটা করা হবে বা এরকম হবে, এটা আমরা পর্যায়ক্রমে ওইদিকে যাচ্ছি। এখন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একজন কৃষক তার ছোট বাচ্চাটাকে নিয়ে আপনার যাচ্ছে, এই কৃষিকাজে যাচ্ছে, অর্থাৎ সে হালটা ধরছে। এখন সেখানে আমার চাইল্ড লেবার, এখন এটা চাইল্ড লেবারের ডেফিনেশন কী? কারণ হু ইজ এমপ্লয়ার, তার এমপ্লয়ারটা কি? সে বাবা
তার মানে ছোট একটা জমি চাষের জন্য নিয়ে যাচ্ছে, এখানে এমপ্লয়ারটাকে এখন এখানে তাদেরকে সংগঠিত করবে কিভাবে? অর্থাৎ মানে আমাকে তো একটা ট্রেড ইউনিয়নের আওতায় আসতে হবে। এখন ধরেন ছোট ছোট যে কৃষকরা আছে 2 জন 3 জন তাদের মানে ফ্যামিলি মেম্বাররা চাষাবাদ করে, তার এমপ্লয়ার তো তারা নিজেরাই। তাই সেই ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের যে জায়গাটা আছে সেই জায়গায় আমরা চিন্তা করছি যে একটা ক্লাস্টার করে ওই এলাকার একটা ট্রেড ইউনিয়ন করা যায় কিনা, একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা আছে যে আপনি আমাদের যেমন রিক্সা পুলাররা আছে, তাই রিক্সা পুলাররা কিন্তু একদিকে যেমন রিক্সার মালিক, এরকমও তো অনেক রিক্সা পুলাররা আছে, তাহলে তার এমপ্লয়ারকে এই বিষয়গুলো কিন্তু ডিফাইন করা হয়নি। এখন আমাদের যেটি আছে যে আমাদের যেটা বিএলএ যেটা আছে, আমাদের শ্রম আইনটা আমরা সংশোধনের একটা পর্যায়ে নিয়ে আসছি, অলরেডি আমরা একটা ফাইনাল স্টেজে আসছি। আর সুলতান কমিশন যেটা আছে সেইটাও কিন্তু আজকে আমরা এখানে বসছি মালিক, শ্রমিক এবং সরকার। আমাদের যে টিসিসি আছে, যাদের সরকারি যেটা প্ল্যাটফর্ম, অর্থাৎ জাতীয় যে আমাদের এই নেগোসিয়েশনের যে জায়গাটা, সেখানেও মালিক শ্রমিক আছে। আর আমাদের সুলতান কমিশনের রিপোর্ট যেটা হয়েছে সেখানেও কিন্তু মালিকরা এগ্রি হয়ে, শ্রমিকরা এগ্রি হয়ে রিপোর্টটা দিয়েছে এবং সেখানে 25টা বিষয় আছে। আমি অন্তত এইটুকু বলতে পারি, এবং চিফ অ্যাডভাইজার স্যার যেটা বলেছেন, আমাদের শ্রম অ্যাডভাইজার স্যারও যেটা বলেছেন, আমরাও কাজ করছি। এই জলিয়াপাড়া অনেক কথা বলবেন, ওনাদের রাজপথে বলতে হয়, কারণ ওনারা শ্রমিক লিডার, ওনাদের বলতে হয়, কিন্তু ওনারাও স্বীকার করেন যে না, এই সরকার, এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা এই সরকারের যে পরিবর্তন, 5 আগস্টের যে পরিবর্তন আছে, সরকার মালিক এবং শ্রমিককে নিয়ে একই সাথে কাজ করছে। এটা ওনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানতে চাই। আমার যেটা ধারণা ওনারা এগ্রি করবেন, এবং উনিও একটা বিষয় আন্দোলন করেছিলেন, আমি নিজে গিয়ে নেগোসিয়েশন করেছি, সেটা কিন্তু কিছুটা হলে সলভ হয়েছে। আমি আশা করব যে আপনি রাজপথে যে কথা বলেন সেটা মানুষকে ঠিকভাবে বলতে হবে। আমার আগের কথাটা একটু ক্লিয়ার করতে হবে, তারপরে আপনার এখনের কথায় আসবে। আমরা 5 আগস্টের পরে আমি যে কথাটা খুব গুরুত্বের সাথে বলতে চাই, শ্রমিকরা যখন আন্দোলন করে, 5 আগস্ট একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরপরই ব্যাপক আন্দোলন হয়, তখন কিন্তু সরকারের কাছ থেকে একটা আহ্বান করা হয় আমাদেরকে যে যারা গণঅভ্যুত্থানের অংশীদার ছিলেন তারা সকলে মিলে চলেন এই পরিস্থিতিটাকে একটু স্বাভাবিক করি। আমরা কিন্তু সেটা রেসপন্স করি, কারণ এটা আমরা দায়িত্বের মধ্যে রাজনৈতিকভাবে একটা কর্তব্য মনে করেছি যে এটা রেসপন্স করা উচিত এবং আমাদের অর্ডার যেন কোথাও শিফট না হয়ে যায় সেই জায়গাটা দেখা উচিত। এবং সেই ক্ষেত্রে আজাদ ভাইদের সাথে মিটিং হয়েছে, সরকার পক্ষের সাথে মিটিং হয়েছে, এবং আমরা চেষ্টা করেছি শ্রমিকদেরকে বোঝানোর জন্য, এবং সেইখানে কিন্তু শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিকতায় 18 দফা একটা চুক্তি হয়েছে। আজকে তো আপনি 1/3 যে কথাটা বললেন, ওনারা এটাকে ডিনাই করলেন, আমি আসলেই কিছু নাম সহ ওনাদের ডিপার্টমেন্টে আমি দিতে চাই, কিন্তু এই 18 দফায় কিন্তু সর্বত্র বাস্তবায়ন হয় না। তাহলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্বের মধ্যে তো ছিল শ্রমিকদের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়ন করা, 18 দফা বাস্তবায়ন করা। আরেকটা কথা ওনারা তখন বলেছিলেন স্পষ্টভাবে, আমার মনে আছে, যে গার্মেন্টস সেক্টরে মজুরিটাকে পুনর্বিবেচনা করা হবে, কিন্তু এখন পর্যন্ত মজুরিটা পুনর্বিবেচনার কথা বলা হচ্ছে না। এখন আমার জীবনে দেখেন, আমি যখন থেকে হচ্ছে এই সেক্টরে বা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, কোনো দিন আমি মালিকদের কাছ থেকে শুনি নাই যে তারা ভালো আছে। ইভেন যখন বাংলাদেশের রপ্তানির জায়গায় প্রথম, দ্বিতীয় হচ্ছে বা রপ্তানি খুব বেশি নেমে যাচ্ছে, কিন্তু বলা হচ্ছে তারা আপনাদের অনেক রকমের সমস্যা সমাধান করার চেষ্টা করছে, কিন্তু আপনারা আসলে কেন কোনো কিছু না 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 এটা কি বললেন আপনি? আপনি 12,500 টাকা শুরুতে, আমি এই কথাটা একটু শেষ করি। 12,500 টাকার আপনি কথা বললেন, 12,500 টাকা আজকে 8 ঘন্টা কাজের দাবি তো মে দিবসের মূল দাবি। আপনি বলেন তো গার্মেন্টস সেক্টরে বা কোনো শ্রমিক বাংলাদেশের বলবে কিনা যে 8 ঘন্টা কাজ করে আমি আমার জীবন চালাইতে পারবো? কেন আসলে সরকারের সাথে আপনাদের এই জায়গাগুলো তো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আমি আপনার কাছেই আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহনে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। জলি তালুকদার প্রশ্ন রেখে বিরতিতে গেছেন, আপনার কথার মাঝে ছিলাম আমরা উত্তরের। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই যে আসলে দূরত্ব ছিল মালিকদের সাথে শ্রমিকদের এবং সেই সাথে সরকারের নীতি নির্ধারক মহলের সাথে প্রায়শই কিন্তু শ্রমিকদের এক ধরনের আলোচনা হয়, এরপরও দূরত্ব কেন কখনোই কমছে না? দূরত্ব কমতে হলে তো শ্রমিকদের বিষয়টা আরও আন্তরিকতার সাথে বিবেচনা করতে হবে। এখন মালিক শ্রমিক মিলে দেশ গড়বেন, ঠিক আছে, কিন্তু শ্রমিক একেবারে শতভাগ দিবে, মালিক কতটুকু ভাগ দিচ্ছে সেটার তো একটা হিসাব নিকাশ করা দরকার। শ্রমিকের ছেলে মেয়ে পড়ার জন্য কোনো স্কুল পাবে না, তার সাধারণ পুষ্টিটা, একটা শ্রমিক কাজ করার জন্য পরের দিন কাজ করার জন্য যে পুষ্টিটা দরকার সেইটা সে পাবে না, তার সন্তানকে সে ঠিকমতো শিক্ষা, খাওয়া দাওয়া কিছুই দিতে পারবে না।
সেইখানে কিভাবে মিলবে? আবার মালিকের পরিবার কোথায় থাকে? কোনো মালিকের পরিবার আপনি দেশে পাবেন না, তো বিদেশে খুব ভালো জায়গায় তারা জীবনযাপন করছে। এবং আজকে যে এরকম একটা পরিস্থিতি, এই যে একটা শ্রেণী বৈষম্য এবং ধনবৈষম্য একটা তীব্র জায়গায় চলে আসছে, ফলে এখানে আইসা আপনি যখন এই কথাটা বলবেন, আপনি শ্রমিকের কাছ থেকে নিংড়ে একদম শতভাগ নেবেন, এবং সেই জায়গাটা থেকে আমরা সরকারের দিক থেকে দেখি, আমি তো সরকারকে একটু স্পষ্টভাবে বলবো যে অভ্যুত্থানের পরে আমরা যতটা ইতিবাচক মনোভাব নিয়ে সরকারের প্রতি ছিলাম, এখন আর নাই, কারণ তারা একটু বিপরীত দিকে পথ হাঁটা শুরু করছে। অভ্যুত্থানে আমরা ছিলাম, আমাদের সাথে অনেকেই উপদেষ্টা হয়েছেন যারা আন্দোলনের মধ্যে ছিলেন, তাদের দিকটাও আমার ভাবতে ইচ্ছে হয়, তারা কি এখন এগুলো ভাবছেন না যে শ্রমিকদের ব্যাপারটা কি করা যায়? নিবন্ধনে গুণগত পরিবর্তনের কথাও কিন্তু সংস্কার কমিশন বলছে, আপনারা সেই পরিবর্তনের কথা চিন্তা করেছেন? আমাদের একটা দীর্ঘদিনের লড়াই, জাতীয় একটা ন্যূনতম মজুরি, ট্রেড ইউনিয়নের এটা একটু সহজ করা, কিন্তু ট্রেড ইউনিয়ন সহজ করলে কি হবে? মালিক পক্ষে যদি ট্রেড ইউনিয়ন করতে চায়, মালিক অবশ্যই এটা বিরোধিতা করবেন, তখন যে ট্রেড ইউনিয়নটা সহজে পাওয়া যায়, ওনার লোক যদি গিয়ে ট্রেড ইউনিয়ন করতে চায়, যখন শ্রমিকের স্বার্থ রক্ষা করে কেউ সংগঠন যায় ট্রেড ইউনিয়ন করতে, সেই ট্রেড ইউনিয়ন করতে গিয়ে আমি নিজে জেল খেটেছি, বুঝেছেন? ফলে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমিকদের পক্ষে আসলে মালিক এবং সরকারের দাঁড়ানো খুব কঠিন ব্যাপার। আরেকটা বিষয় আমি শুধু শেষবার বলতে চাই যে আগের ফ্যাসিবাদী সরকারের যে আচরণগুলো, একই রকম আচরণ ওনাদের কাছে আমরা দেখতে চাই নাই। আমরা দেখতে চাই না 5 আগস্টের পরে কোনো শ্রমিক মারা যাবে। অনেক ধরনের আসলে আমরা অনানুষ্ঠানিক খাতে যারা শ্রমিক আছেন তাদেরকে নিয়ে আলোচনা করছি, গার্মেন্টস খাতে নানান রকম সমস্যা নিয়ে আলোচনা করেছি, গণমাধ্যম কর্মীদের নিয়েও তো আসলে আমাদের একটু ভাবার সময় এসছে। দীর্ঘদিন পার হয়েছে, গণমাধ্যম কর্মীরাও আসলে একেবারে জরুরি সেবা দিয়ে যাচ্ছেন দিনের পর দিন, তাদের যে মজুরি সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, তাদেরকে নিয়ে আমরা আসলে কোনো কিছু নির্ধারণ করতে পারছি না। অ্যাকচুয়ালি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। গণমাধ্যম কর্মীদের ওইরকম কোনো নীতিমালার মধ্যে আনা হয় নাই, কারণ আমাদের যে প্রেস কাউন্সিল যেটা রয়েছে এটা অত্যন্ত দুর্বল, এবং যিনি যখন ক্ষমতায় আসেন প্রেস কাউন্সিলকে তিনি তার মতন করে ব্যবহার করেন, যার কারণে মালিকদের সাথে আমাদের সাংবাদিকদের এক বিশেষ করে সাংবাদিক ইউনিয়নদের সাথে একটা দূরত্ব। সাংবাদিক ইউনিয়নরা তারা বিশেষ করে এখান থেকে বাসস আছে, বাসস হল সরকার নিয়ন্ত্রিত সংস্থা, তারা সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক সময় অযৌক্তিক কিছু দাবি দেওয়া করে, এবং সেই অযৌক্তিক দাবি দেওয়া কিন্তু সাথে সাথে সরকার মেনে নেয়, যার জন্য বাসস যারা চাকরি করে, যারা কর্মরত, তারা কিন্তু পায়, বাকিরা পায় না। সেই জন্য আমি মনে করি মালিকদের সাথে এবং সাংবাদিক ইউনিয়ন যদি একটি আন্তরিক এবং সৌহার্দ্যমূলকভাবে একটা নীতিমালা তৈরি করে বা ওয়েজ বোর্ড করে, তাহলে সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং আমি মনে করি যে কারণে যে ওয়েজ বোর্ড আছে মালিকদের ইয়ার জন্য বা সংবাদপত্রের জন্য, কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো ওয়েজ বোর্ড নাই, এবং দুটো মিলে আমি মনে করি সরকার আমাদের যে এইবার রিকমেন্ডেশন দিয়েছে, এই যে সংস্কার কমিশনের মধ্যে আমাদের বক্তব্য নিয়েছে, এইটা নিয়ে যদি সরকার আমাদের সাথে বসে, আমার মনে হয় এর মধ্যে সমাধান রয়েছে। এইটা বাস্তবায়ন করলেই আমরা মনে করি এই দূরত্ব আর থাকবে না। এখানে দেখেন প্রত্যেকটা এই যে উনি সরকারি উনি রিটায়ার করার পর ওনার সমস্ত রিটায়ারমেন্ট ওনার সরকার থেকে উনি জমি বরাদ্দ পাচ্ছেন, উনি উনি সহজসম্ভবভাবে লোন পাচ্ছেন, উনি রিটায়ারমেন্ট করার পর উনি পেনশন পাচ্ছেন, গ্র্যাচুইটি পাচ্ছেন, সব পাচ্ছেন, কিন্তু একজন সাংবাদিকের সেই নিশ্চয়তা নাই। তা আমি মনে করি এদের ব্যাপারেও মূল্যায়ন করা উচিত সরকার এইভাবে, এবং মালিক পক্ষ সবাই মিলে দ্রুত এর সমাধান করা উচিত। এইচ.এম. শফিকুজ্জামান, এই যে আসলে যেই 15% অর্থাৎ 85%-এর বাইরে যারা আছেন তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা কথা আমরা শুনছি, কিন্তু সেখানেও আসলে প্রশ্ন আছে যে সেই 15% আসলে সব সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা। এরপরেও আসলে সরকারি চাকরি যারা করছেন তারা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই ব্লেসড, কিন্তু যারা আসলে এই ধরনের অনানুষ্ঠানিক খাতে শ্রমিক আছেন তাদের আসলে কি হবে? তাদেরকে এক ধরনের সামাজিক নিরাপত্তা বলয়, সুরক্ষা বলয়ের মধ্যে আনার জন্য সরকার কি ধরনের দিকগুলো বিবেচনায় নিয়ে আসছে? প্রথমত আমাদের একটি ফাউন্ডেশন আছে, সেটি হলো শ্রমিক কল্যাণ যে ফান্ড আছে, সেখানে আপনার যেটা বলে ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টর, তাদের দুইটা সেক্টরকেই আপনার 4 ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আছে, এবং সেটি আমরা দিচ্ছিও। একটি হলো যে তাদের মৃত্যুজনিত কারণে, দ্বিতীয় হলো মাতৃত্বকালীন, তৃতীয় হলো তাদের চিকিৎসার জন্য, দুর্ঘটনাজনিত, আর একটি হলো আপনার তার বাচ্চাদের লেখাপড়ার জন্য। এখন এই ফান্ডটা হলো যে আমাদের মালিক পক্ষের যে তাদের প্রফিট, সেই প্রফিটের একটা অংশ সেখানে জমা হয়, সেখান থেকে আমরা দিচ্ছি। এটি যথেষ্ট নয়।
এবং সেখানে যদি কেউ অ্যাপ্লাই করে সেটা পাচ্ছে। আরেকটি বিষয় হলো যে কোনো জায়গায় যদি শ্রমিক ফর্মাল এবং ইনফর্মাল যে কোনো সেক্টরে যদি হয়, আমাদের শ্রম আদালতগুলো আছে, সেই শ্রম আদালতে তারা আপনার অভিযোগ জানাতে পারে, কিন্তু শ্রম আদালতে তো সবাই যেতে পারবে না। এই কারণে আমরা এটাকে সফট নেচারে, যেটা আমরা এডিআর পদ্ধতি অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন করছি, যেখানে দুঃখিত, যেখানে আপনার এই বিকল্প বিরোধ নিষ্পত্তি করা যাবে। প্রথম যে জিনিসটা জরি আপা যেটা বললেন যে ওনাদের এই কথাগুলো কিন্তু ফর্মাল অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেখানে যদি জানায় অবশ্যই এটা নিষ্পত্তি জি, দেওয়া সম্ভব। আবার যেটি একে আজাদ সাহেব বলছিলেন যে আসলে অনেক ভাতার ব্যবস্থা আছে সরকারি চাকরিজীবীদের, কিন্তু আমরা দেখেছি যারা আসলে বেসরকারি চাকরি করছেন কিংবা এই যে 85% অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়ে আমরা আলোচনা করছি, তাদেরকে কোনোভাবে এখনো পর্যন্ত কোনো ভাতার আওতায় আনা হয়নি, সেরকম কোনো চিন্তা কি সরকারের আছে? যেমন একটা ন্যাশনাল পেনশন স্কিম আছে, সেখানে তারা সংযুক্ত হতে পারে। আর আমরা যেটা করছি যে ইন্স্যুরেন্সের আওতায় কীভাবে আনা যায় সেটা নিয়ে কাজ করছি। এবং যেটা আছে যে তাদের গ্র্যাচুইটি বা এই ধরনের ক্ষেত্রে যে জিনিসটা আছে, অনেক ক্ষেত্রে আমরা যখন শ্রমিকদের সাথে আলাপ করি, শ্রমিকরাও কিন্তু সেখানে কন্ট্রিবিউটরি, সেখানে কিন্তু তারা যে ওখানে কন্ট্রিবিউট করছে বা করবে না, এই বিষয়ে কিন্তু একটা দ্বিমত আছে। তা আমরা আইএলওর সাথে এবং এখানে আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা হয়তো একটা যেমন ওয়েজ যেটা আছে, সেটা যে ন্যাশনাল ওয়েজ যেটা বোর্ড, সেটার একটা করার আমাদের পরিকল্পনা আছে। প্লাস তাদের যে প্রোটেকশন, যেটা সোশ্যাল প্রোটেকশনের মধ্যে আমরা আনার বিষয় আছে। আমরা রেশন দেওয়ার বিষয়ে আমরা কথা বলছি, আমরা চিকিৎসার ক্ষেত্রে আরও এক্সপ্যান্ড করছি। এবং আমি আজকেও আমাদের চিফ অ্যাডভাইজার স্যারকে বলেছি, আমাদের যে অনুষ্ঠান ছিল, যে সেখানে আমরা অন্তত টঙ্গীতে একটি শ্রম হাসপাতাল করা যায় কিনা সেটা নিয়ে ভাবছি। স্কুলের ব্যাপারে যে জিনিসটা বলা হচ্ছে, ডে কেয়ার সেন্টার, এই প্রত্যেকটা বিষয় করছি আমরা। আসলে কি আমি লাস্ট কথাটা বলছি, এখানে কিন্তু একটি বলবো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সব প্রত্যাশা বা সেই সব স্বপ্ন আসলে আমরা বাস্তবে দেখতে চাই, দৃশ্যমান হতে দেখতে চাই। ধন্যবাদ এইচ.এম. শফিকুজ্জামান, একে আজাদ এবং জলি তালুকদার আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ব্যতীত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।